আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ৩১,০০০ শ্রমিকের কপাল পুড়ছে আজ, যারা ভিসা পেয়েও টিকিট সংকটে যেতে পারছেন না মালয়েশিয়ায়। এদিকে কাল থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। ইতোমধ্যে যারা মালয়েশিয়া যাওয়ার ভিসা পেয়েছেন, অনুমোদন পেয়েছেন, তাদের আজকের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। তাই সাধারণ ফ্লাইট ছাড়াও বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট আছে আজ। ফলে মালয়েশিয়াগামী যাত্রীদের ভিড়ই বেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আবার অনেকে টিকিট না পেয়ে গতকাল থেকে অপেক্ষা করছেন বিমানবন্দরে। টিকিট পেয়েও রয়েছে প্রতারিত হওয়ার অভিযোগ। বাড়তি দামে কিনতে হচ্ছে টিকিট। এখন মনে করেন যে আমরা তো টাকা দিছি 6 লক্ষ বিদেশ যাওয়ার জন্য, ভিসা টিসাও করছে, টিকিটে এই মানে সরাসরি কলম্বো না দিয়ে দিছে হলে ব্যাংককে, এই কারণে আমাদের মানে টিকিট ক্যান্সেল হয়ে গেল। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের ভিড় কেমন দেখছেন, আর টিকিট প্রতি তাদের কত বেশি গুনতে হচ্ছে আসলে? মিতু, আমি যদি আজকের কথা বলি তাহলে মালয়েশিয়াগামী এখানে প্রচুর মানুষ রয়েছে। সবচেয়ে বেশি ভিড় কিন্তু শুধুমাত্র মালয়েশিয়া যারা যাবেন সেই মালয়েশিয়াগামী শ্রমিকদের যাত্রীদের। তো আপনাকে দেখাই যে এখানে যত মানুষ দেখছেন, পুরো এয়ারপোর্টের কিন্তু চিত্র একই রকম। এবং পুরো এই এয়ারপোর্টের সামনে যারা অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার মানুষ, যারা হলো শুধু বেশিরভাগই মালয়েশিয়া যাওয়ার জন্য। তো এর মধ্যে অনেকেই টিকিট পেয়েছেন, আবার অনেকে টিকিট পাননি। তো গতকালকেও আমরা অনেককে দেখেছি যে গতকাল টিকিট তাদের ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে। সেই বাতিল হওয়ার পরে আজকে পর্যন্ত তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন, এবং তাদের যে এজেন্সিগুলো তারা আজকে পর্যন্ত তাদেরকে বসিয়ে রেখেছেন যে টিকিট দিবেন সেই অপেক্ষায়। তো তারা বেশিরভাগ মানুষ কিন্তু এখন অপেক্ষায় রয়েছেন সেই সোনার হরিণের। আর যারা টিকিট পেয়েছেন তারাও কিন্তু আজকে যারা যাচ্ছেন সবাই কিন্তু 1.5 লাখ টাকার উপরে শুধুমাত্র একমুখী টিকিট, যেটা শুধু যাওয়ার জন্যই তারা 1,20,000 থেকে 1.5 লাখ, অনেকে এর থেকেও বেশি দামে কিন্তু টিকিট কিনেছেন। আমরা কয়েকজনকে পেয়েছি যারা গতকালকে ফ্লাইট বাতিল হওয়ার পরে আজকে টিকিট কিনেছেন 1.5 লাখ টাকার বেশি। তো প্রত্যেকটা ফ্লাইটেই কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে। তো আমরা সাধারণত এই টিকিটটার দাম রয়েছে 30 থেকে 40,000 টাকা, বা অনেকে সাধারণ আরও কমে অনেক ফ্লাইটের দামও রয়েছে সেটা 25 থেকে 30,000 টাকা। তো সেই টিকিটের দাম কিন্তু এখন 1.5 লাখ টাকার উপরে আজকে নেওয়া হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি সরকারি যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, তারাও কিন্তু 1.5 লাখ টাকা টিকিট বিক্রি করেছে। তো এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগ যারা রয়েছেন এই পুরো বিমানবন্দরে, বেশিরভাগ কিন্তু আপনার মালয়েশিয়াগামী যাত্রীদের ভিড়। তো আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই পর্যন্ত মালয়েশিয়া আজকে পর্যন্ত, কালকে থেকে তো মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে, তো আজকে পর্যন্ত কিন্তু প্রায় 5.5 লাখ তারা অনুমোদন দিয়েছিল এবার ভিসা। তো সে কিন্তু 5,24,000 অনুমোদন পেয়েছে। সেখান থেকে কিন্তু ইতিমধ্যে আজকে পর্যন্ত যাচ্ছে তারা 4,94,000। 31,000 যারা ভিসা পেয়েছেন তারা কিন্তু এবার যেতে পারছেন না। তো আমরা যতটুকু দেখেছি যে আজকে সাধারণ ফ্লাইট রয়েছে 7টি, সেই 7টি ফ্লাইটে 1,500 যাত্রী যেতে পারবে, 1,500। আর এছাড়া একটি বিশেষ বিমান আছে, সেই বিমানে 280 জন যাওয়া যাবে। তো এছাড়া কিন্তু এখন পর্যন্ত যেটা দেখতে পেরেছি 31,000-এর বেশি শ্রমিক যারা সব কিছু শেষ করে, তাদের সহায় সম্বল শেষ করে টিকিট করেছেন এবং ভিসা পেয়েছেন, তারা কিন্তু এই আজকে তাদের তারা যেতে পারছেন না মালয়েশিয়া। তো তাদের যে টাকা ফেরত পাবেন কিনা সেটাও তারা নিশ্চিত নয়। মিতু, শরীয়ত, আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।
টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরই মধ্যে জেলার ৫টি উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে জেলার ৫,৬০০ হেক্টর জমির ফসল। এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। জেলার গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট উপজেলার পর নতুন করে জকিগঞ্জে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট তামাবিল সড়ক। জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ অনেকটা বন্ধ হয়ে পড়েছে গোয়াইনঘাটের। এদিকে সিলেট নগরের নিচু এলাকাগুলোতে পানি ঢুকছে। মৌলভীবাজারে প্লাবিত হয়েছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙে পৌরসভার নিম্নাঞ্চল ও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সদর উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। প্রচুর পরিমাণ পানি কাল থেকে, আমরা তো ঘরের ভিতর থাকতেই পারতেছি না, আর কোনো জিনিসপত্র নিয়ে বের হইতে পারতেছি না। শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার কারণে। নিজেরা চলতে পারে না, খাইতে পারি না, রাঁধতে পারি না, কত অসুবিধা। আমার ধান রাজ্যের ধান পানি তোলে ফারাও অত পানি, প্রায় 3 ফুট পানি। বন্যার পানি ঢুকছে, অত্র এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, নদ নদীর পানি বৃদ্ধি ও বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শহীদ নূর। সিলেটের পাশাপাশি সুনামগঞ্জে পানি বৃদ্ধি ও বন্যা দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন প্রশাসনের? মিতু, ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানিয়ে রাখি একটি স্বস্তির খবর, সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলে গত রাতে কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি এবং আজকে দিনও বৃষ্টিপাত হয়নি। এর ফলে উজানে এবং চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে, এতে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমি যদি বলি, সিলেটের কানাইঘাট এবং জকিগঞ্জ এসব এলাকা থেকে পানি কিন্তু সিলেটের দিকে আসছে। সিলেটের এই কানাইঘাট সহ কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর এলাকাতে কিছুটা উন্নতি হলো। এই পানি কিন্তু বাটিতে চাপ সৃষ্টি করছে, অর্থাৎ সিলেট অঞ্চলে সুরমা নদী, যে কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার কাছাকাছি আছে সুনামগঞ্জের এই মুহূর্তে সুরমার যতটি পয়েন্ট আছে, সুরমা এবং কুশিয়ারার পানি। আমি যদি আপনাকে আমার পেছনটা দেখাই, এটি সুনামগঞ্জের হচ্ছে গিয়ে একটি হাওড় এবং এখানে এই মুহূর্তে কিন্তু এই হাওড়ে পানি প্রবেশ করছে এবং বলা যায় যে লোকালয়ের কাছাকাছি কিন্তু পানি চলে আসতেছে, যদিও এটি স্বাভাবিক বর্ষার পানি বলছেন এখানকার মানুষ। এবং আমি যদি আপনাকে জানাই যে বন্যা পরিস্থিতি, যেহেতু সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে নিম্নাঞ্চলে পানি চাপ সৃষ্টি হতে পারে। এতে আসলে মানুষের মধ্যে একটা শঙ্কা থাকলেও, যেহেতু 2022 সালের বন্যার মানুষের একটি অভিজ্ঞতা রয়েছে, এ কারণেই তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং আমি যদি বলি, প্রশাসনের পক্ষ থেকে আসলে তারা বন্যা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানাচ্ছেন। একটু আপনাকে সিলেটের খবর জানাচ্ছি। এই মুহূর্তে সিলেটের আসলে যে অঞ্চলগুলো কানাইঘাট এবং কুশিয়ারার যে পাহাড়ির যে যত নদী আছে, এই নদীগুলোর পানি বা চেরাপুঞ্জিতে কম বৃষ্টিপাত হওয়ার কারণে এইসব অঞ্চলের পানি কিন্তু কমে ভাটিতে চাপ সৃষ্টি করছে। এতে যেটা হচ্ছে, আসলে সুনামগঞ্জে নতুন করে একটি বন্যার সংখ্যা দেখা দিল। বন্যা পূর্বাভাস কেন্দ্রের যে তথ্য, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে এই নদীর পানি বৃদ্ধির যে সমতলের যে পানি বৃদ্ধির সংখ্যা রয়েছে, সেটি আসলে তারা মনে করছেন এটি কমে যাবে। এবং আপনাকে বলি, সুনামগঞ্জে কিন্তু সকল হাওর এখনো উন্মুক্ত রয়েছে, আসলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তো এই হচ্ছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। মিতু, নূর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর থেকেই উপকূলীয় জনপদে ভেসে উঠছে ভয়াবহ ক্ষত। জলোচ্ছ্বাসের কারণে গ্রামে গ্রামে মাথা গোঁজার ঠাঁই নেই, ঠাঁই হারিয়েছে বহু পরিবার। সবুজ শস্য শ্যামলে ভরা জনপদ এখন ধুধু পানি। ঝালকাঠি ও পিরোজপুরে 35,000-এর বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। জেলা প্রতিনিধিদের প্রতিবেদন জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। প্রাণ বাঁচাতে বাড়িঘরের মায়া ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটে গিয়েছিল লাখ লাখ মানুষ। রেমাল আতঙ্ক শেষে ফিরে দেখে ঘরবাড়ি, মাছের ঘের সবই শেষ। 5 দিন ধরে লাখ লাখ মানুষের জীবন কাটছে পথে পথে। উপকূলে চলছে ঘুরে দাঁড়ানোর কঠিন যুদ্ধ।
ঝালকাঠি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জলোচ্ছ্বাসে 2070টি পুকুর ও 159টি ঘেরের মাছ ভেসে গেছে। এতে শত কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছে মৎস্যজীবীরা। এছাড়া 25,573টি ঘর বিধ্বস্ত হয়েছে। তলিয়ে গেছে 6,190 হেক্টর ফসলি জমি। ঘরদুয়ার ভাঙে চুরে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিছু খাইতে লইতে পারি না, রাস্তায় রাত কাটাইছি। গাছপালা পড়িয়া টিন টুন ভাঙে গেছে, ঘর ভাঙছে, টিন উড়েই নিয়ে গেছে। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এখন পর্যন্ত বন্ধ। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি বরাদ্দ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 390 মেট্রিক টন চাল, 8,90,000 টাকা, ভূখাদ্য 6 লক্ষ এবং শিশুখাদ্য 6 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, হয়তো এখন পর্যন্ত এখানে এসব পৌঁছে নাই, আমি আশা করি আমি যখন আসছি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার। এদিকে পিরোজপুরে প্রায় 10,000 বাড়িঘর ও কাঁচা পাকা প্রায় 70 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দুরকানী ও মঠবাড়িয়ায় বেড়ি বাঁধ ভেঙে 1,800 মেট্রিক টন মাছ ভেসে গেছে বলে জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত ঘরের ভিতরে মনে হয় 1 থেকে 2 হাতের বেশি পানি আছে। সব জলে ভাসাইয়ে নিয়ে গেছে, আমাদের এখন কিছু নাই। যদি আমাদের কিছু সাহায্য যদি করে সরকার, তাহলে আমরা বাঁচতে পারি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে পিরোজপুর জেলা প্রশাসন। তালিকা করেছি এবং তালিকা ধরে দ্রুতই পুনর্বাসনের স্ব ডিপার্টমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে। পর্যাপ্ত সরকারি সহযোগিতায় উপকূলের ঘুরে দাঁড়ানোর যুদ্ধটা সহজ হবে, এমনটাই বলছে দুর্গত মানুষেরা। সৈয়দ মাহমুদ, RTV। এবার বাজার প্রসঙ্গ। বেশ কিছুদিন ধরেই অস্থির রাজধানীর কাঁচা বাজার। বেড়েছে সব ধরনের সবজির দাম। ঝড়ের আগেই দাম বেড়ে যাওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে। বাড়ছে ডিমের দাম। যৌক্তিক কারণ ছাড়াই বেড়েই চলেছে সব ধরনের মশলা। গরু ও খাসির মাংস আগের বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা নিম্নমুখী মুরগির দর। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থামছেই না। তীব্র তাপদাহে এক দফা দাম বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখী সবজির বাজার। 60 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। গাজর ও টমেটোর কেজি ঠেকেছে 100 টাকায়। কাঁচামরিচ পাইকারিতেই বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা, যা খুচরায় বাজার ভেদে বিক্রি হচ্ছে 220 টাকা পর্যন্ত। বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম বাড়ার পেছনে নানা অজুহাত ব্যবসায়ীদের। 2-3টা সবজির দাম একটু বেশি, আর অন্যান্য সবজির দাম আগের মতনই আছে। আমদানি কম হইলে মরিচের দাম একটু বাইরে যায়, বেশি হলে দাম একটু কমে যায়। নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। যারা আমরা চাকরি করি তারা তো মনে হয় 100 টাকা 200 টাকা কেজি কেনা সম্ভব না। ইনকাম কিন্তু বেশি হচ্ছে না, কিন্তু দ্রব্যমূল্যে কিন্তু দাম বেড়ে যাচ্ছে। নানা অজুহাতে বেড়েই চলেছে ডিমের দাম। মাসখানেক আগে 35 থেকে 40 টাকা হালির ডিম বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। গতকালকে থেকে 5 টাকা ডজনে বাড়ছে আর কি। আদারের দাম বেশি, তার কারণে তারপর মুরগি মারা যাচ্ছে গরমের কারণে। ভারত থেকে আমদানি করা হলেও কমছে না পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। সামনে কোরবানি তো আমরা দরকার 5 কেজি, আপনি নিতেছেন 20 কেজি, এইভাবে আমরা দামটা বাড়াই। গেল মাসখানেক আগে থেকে বাড়তির দিকে সব ধরনের মশলা। এলাচের দর বেড়েছে কেজিতে 1000 টাকা পর্যন্ত। দাম বাড়ছে মশলা অতিরিক্ত হারে বাড়ছে, 2200-2300 টাকা এলাচি আর 3500 টাকা। গেল 2 দিন ধরে কিছুটা নিম্নমুখী ব্রয়লার মুরগির দাম। কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। পাকিস্তানি 300 বা 290 এই অবস্থা চলছে, আর ব্রয়লার 190 টাকা কেজি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্যপণ্যের দর সহনীয় রাখার দাবি ভোক্তাদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দেশ ছেড়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। সম্প্রতি দুদকে তলব করা সহ আগাম সবকিছু জেনেছিলেন তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতি পার করছেন বেনজির। সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনজীবী প্যানেলের মাধ্যমে দুদকে সময় চাইতে পারেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশেও ফিরতে পারেন। যদিও 6 জন বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন, আর 9 জন তার স্ত্রী ও 3 সন্তানকে ডেকেছে সংস্থাটি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়ে ও 1 স্বজনের নামে থাকা 345 বিঘা জমি ক্রোকের আদেশ দেন আদালত। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 33টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। ইতোমধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হবে কিনা তা আদালতের বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়। দুর্নীতি যে কেউ করে বসতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সে বিষয়ে সরকার নির্বিকার কিনা সেটাই দেখার বিষয়। তবে প্রধানমন্ত্রীর কাছে সব দুর্নীতিবাজদের তথ্য রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপির আমলে হাওয়া ভবনের নির্দেশে সারা দেশে দুর্নীতি হতো, গণতন্ত্রকে দলটি ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখা, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সব অপকর্মের দায় এই সরকারকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আজিজ বেনজিরের ব্যবহার করে এখন তাদের অপকর্মের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বর্তমান সরকার আর এজিদের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। জনগণের রক্ত চুষে নিতেই ডামি সরকার পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি আমরা তো আগে শুনিনি। পুলিশ প্রধানদের এত অপকীর্তি, প্রধানমন্ত্রী এর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? তদন্ত হয়। এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে। এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার, অপরাধী সরকার। বেনজির এবং আজিজ সাহেবের সব দায় দায়িত্ব আওয়ামী সরকারের। সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তের জন্য কলকাতার গোয়েন্দা পুলিশ নতুন করে বিশেষ ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। নেপাল ও কলকাতার গোয়েন্দা টিমের সদস্যরা ইতোমধ্যে যৌথ তল্লাশি শুরু করেছে অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তারের জন্য। সকালে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। মরদেহের খণ্ডিত অংশ সংসদ সদস্যের কিনা তা জানতে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার রিপোর্ট আসেনি। এদিকে ডিএনএ পরীক্ষার জন্য এমপি আনার কন্যা মুনতারির ফেরদৌস ডরিনকে কলকাতা নেয়ার প্রক্রিয়া চলছে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত নেপালে পালিয়ে যাওয়া সিয়ামকে গ্রেপ্তার অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ ও নেপালের গোয়েন্দা পুলিশ। কলকাতা থেকে জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়। এই তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সিআইডি টিম কিন্তু দুটো ইনভেস্টিগেশন স্পেশাল টিম গঠন করেছে এবং সিয়ামকে খুঁজে পাওয়ার ব্যাপারে যিনি নেপালে পালিয়ে গেছে বলে খবর, সেটা কিন্তু সে ব্যাপারে কিন্তু ভারতীয় গোয়েন্দারা অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি আধিকারিকরা, ভারতের গোয়েন্দারা এবং নেপালের গোয়েন্দারা কিন্তু যৌথভাবে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির আধিকারিকরা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে মাথার খুলি, হার এবং জামা কাপড়, এমপি সাহেবের ব্যবহার করা আর অন্যান্য জিনিসটা খুঁজে পাওয়ার ব্যাপারে কিন্তু তল্লাশি অভিযান ইতিমধ্যে জারি রেখেছে। এবং এমপি সাহেবের যে কন্যার কলকাতায় আসার কথা, সে ব্যাপারে যে তিনি ভিসা পেয়েছেন কিনা সর্বশেষ খবর অনুযায়ী আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই এবং বাংলাদেশ উপদূতাবাসের কাছেও কিন্তু সেই তথ্য এসে কোনো এখনো পৌঁছয়নি। এবং দর্শক এতক্ষণ জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2040 সালের মধ্যে যে তামাক মুক্ত বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তা পূরণে সকলকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লিলসান। তামাক উৎপাদন থেকে সেবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতির ক্ষতি করে। তাই এর নিয়ন্ত্রণে সব শ্রেণী পেশার মানুষকে তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে শামিল হবার আহ্বান জানান মন্ত্রী। সকালে রাজধানীর শাহবাগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল আয়োজিত বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2016 সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান স্পিকারে সামিটে 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করে
হয়েছে। দেশকে 2040 সালের মধ্যে তামাক মুক্ত করা সম্ভব বলে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়ায় আমরা সকল মন্ত্রণালয় বিভাগের সমর্থন চাই। একই সঙ্গে গণমাধ্যম, পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করি। নতুন অর্থবছরের বাজেট মানেই নতুন করে ভ্যাট শুল্ক কর বৃদ্ধি, জনমনে পণ্যের দাম আরেক দফা বৃদ্ধির শঙ্কা। এবার রাজস্ব বাড়াতে আসছে বাজেটে ৩৩৫টি আমদানি পণ্যে শুল্ক আরোপ করতে যাচ্ছে সরকার। মোবাইলে কথা বলতেও গুনতে হবে বাড়তি টাকা। মূল্যস্ফীতির কারণে মানুষের আয় কমে গেলেও বাজেটে বাড়ছে না করমুক্ত আয়সীমা। বিশ্লেষকরা বলছেন জনগণকে স্বস্তি দিতে বাজেট আরও জনবান্ধব হওয়া উচিত। সেলিম মালিকের রিপোর্ট। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ডলার সংকটের খরা কাটেনি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অবস্থাও টালমাটাল। ব্যবসায়ীরা পর্যাপ্ত এলসি খুলতে না পারায় ব্যাহত হচ্ছে আমদানি। এমন পরিস্থিতিতে বাজারে মূল্যস্ফীতি চরমে। যে চাল ছিল ৪৫ টাকা ৫০ টাকা, সে চাল তো এখন ৬৫-৭০ টাকা। 2 কেজি আটা ছিল আপনার ৫৫-৬০ টাকা ৭০, সেই 2 কেজি আটা এখন 100 টাকা 110 টাকা। তেল ছিল আপনার 90-100 টাকা লিটার, এখন হচ্ছে 170 টাকা লিটার। আগে আপনার চিনি ছিল 90 টাকা 100 টাকা 110 টাকা কেজি, এখন চিনি 130-40 টাকা কেজি। এলাচি ছিল 1600 টাকা, এখন এলাচি 3600 টাকা। যে কোনো সময় তুলনায় বড় চাপে নিম্ন ও মধ্যবিত্ত। কেনাকাটাই করছেন কাটছাট। সকালে একদম, বিকালে আর একদম। এটা তো মানুষের জীবন যাত্রা চরম কঠিন হয়ে গেছে। বাজেট মানেই জিনিসপত্রের দাম বাড়বে আর কি, দ্রব্যমূল্য বেড়ে যাবে, এটাই আমার আশঙ্কা। এই যে জুনের ইয়েতে আপনাদের দাম বাড়বো, এই দাম বাড়লে আর এই দেশে কোনোটাই কমাইব না। জীবন চালাতে হিমশিম অবস্থার মাঝেই আগামী বাজেটে সাধারণ মানুষের খরচ আরও বাড়বে। চাল, গম, ভুট্টা, সরিষা বীজ, সয়াবিন, ভিটামিন, ইনসুলিন, ডায়াবেটিসের পাশাপাশি বিভিন্ন জরুরি ওষুধ ও ওষুধের কাঁচামাল আমদানি সহ শুল্কমুক্ত ৩৩৫টি পণ্যে 1% করে শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার। মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের খরচও বাড়তে যাচ্ছে। মোবাইল ফোনে কথা বলতে 15% ভ্যাটের পাশাপাশি 15% সম্পূরক শুল্ক দিচ্ছে ভোক্তারা। এছাড়া ইন্টারনেটের ব্যবহারের উপর 5% ভ্যাটের পাশাপাশি 15% সম্পূরক শুল্ক এবং 1% সারচার্জ দিতে হয়। আসছে বাজেটে এসবের সঙ্গে আরও 5% সম্পূরক শুল্ক বাড়াতে পারে এনবিআর। এদিকে ডলার সংকট ও মূল্যস্ফীতির কারণে মানুষের আয় কমে গেছে। অন্যদিকে আগামী বাজেটে পকেটের টাকা আরো খরচের ব্যবস্থা করা হলেও বাড়ছে না করমুক্ত আয়সীমা। নিম্ন কর আয়সীমা সেটাকে যদি কিছু আরো বাড়ানো যায়, অন্তত আরো 50,000 টাকা যদি বাড়ানো যায়, তাহলে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু একটু স্বস্তি পাবেন। তার কারণ নিম্ন আয়ের মানুষ কিন্তু এখন কর দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন বাজেটে সাধারণ মানুষের স্বস্তির জায়গায় আরো বেশি জোর দেওয়া জরুরি। আমদানির ক্ষেত্রে আমরা কিন্তু শুল্ক সমন্বয় করতে পারি। কম আয়ের মানুষ যেগুলো নাকি ক্রয় করেন সেগুলোর উপরে চাপটা বেশি না পড়ে, প্রত্যক্ষ করের উপরে যাতে চাপটা বেশি থাকে, এবং সেটা যদি করা যায় তাহলে কিছুটা হলেও প্রশমিত হবে। সেলিম মালিক, RTV, ঢাকা। বুরাক ঐচিভিত জ্বরে কাঁপছে বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ও ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কি এই সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সিঙ্গার বেকো। এবার বুরাক ঐচিভিতের সাথে দেখা করা যাবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singerbd.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ঐচিভিতের সাথে। দেখা হয়নি তাই মন খারাপ? এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ঐচিভিতের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছেই। সিঙ্গার বেকো। বাংলাদেশের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। তার আগে আসন্ন টি20 বিশ্বকাপে দলকে ভালো ফল এনে দিতে চান টাইগার অলরাউন্ডার। বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য সমর্থন চাইলেন দর্শকদেরও। নাজমুস সাকিবের রিপোর্ট। সাকিব আল হাসানের টি20 বিশ্বকাপের যাত্রা শুরু 2007 সালে আয়োজিত সীমিত ওভারের বিশ্ব আসরের প্রথম পর্ব থেকেই। এরপর প্রতিটি আসরেই লাল সবুজ জার্সির প্রতিনিধিত্ব করেছেন এই অলরাউন্ডার। ভারতের সফল অধিনায়ক রোহিত শর্মার মতো বিশ্বকাপের প্রতিটি আসরে খেলার কীর্তি অর্জন করেছেন মিস্টার 75। এমন অর্জনে গর্বিত সাকিব।
আরও একটি বিশ্বকাপ বাংলাদেশের জার্সিতে খেলতে চান দেশ সেরা এই অলরাউন্ডার। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যৌথভাবে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই দুই দেশে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতা থেকে একটু বাড়তি সুবিধা পাবে টিম টাইগার্স, এমনটাই মনে করেন সাকিব আল হাসান। ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের সেরা খেলাটা উপহার দিবে বলে আশা সাকিবের। সেই সাফল্য পেতে পুরো আসর জুড়ে সমর্থকদের পাশে চান তিনি। প্রচুর বাংলাদেশি দর্শক এখানে ওয়েট করছে, আশা করি তারা পূর্ণ সমর্থন দিবে আমাদেরকে এবং তাদের এই সাপোর্টটা আমাদের কাজে আসবে এবং আমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হব। টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনে সন্তুষ্ট থাকতে চান না সাকিব, অবদান রাখতে চান দেশের হয়ে। নাজমুস সাকিব, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ডায়াল করুন 24141 নম্বরে। দর্শক, জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।